সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি রবিবারের মতো আজকেও পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের অর্থায়নে কোনো সহযোগী সংস্থার বিশেষ কার্যক্রম নিয়ে আলোচনা করব। আজকে স্টুডিওতে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছে জনাব সাইদা রুকসানা খান, নির্বাহী পরিচালক, সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছে জনাব আব্দুল মতিন, পরিচালক, সজাগ সমাজ ও জাতি গঠন। আপনাদের উভয়কেই আমাদের স্টুডিওতে স্বাগতম। সুধী দর্শক মণ্ডলী, আলোচনার শুরুতে আমরা একটি কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন দেখব। প্রতিবেদনটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শহর কিংবা গ্রাম, সর্বত্রই আজ মানুষ আধুনিক জীবনধারায় অভ্যস্ত হয়ে পড়েছে। আর আধুনিকতার সাথে বদলে যাচ্ছে রুচিও, বাড়ছে নতুন নতুন পণ্যের চাহিদা। বিশ্বায়নের এ যুগে আমাদের রুচি থেমে নেই মাটির বা কাঠের পুতুলে। উন্নত বিশ্বের মতো আমাদের দেশেও ফোমের তৈরি নানা রকম মনকাড়া ডিজাইনের পুতুল বিক্রি হচ্ছে। কোনো পুতুল আবার একই সাথে বাচ্চাদের স্কুল ব্যাগ হিসেবেও ব্যবহার হচ্ছে। এ পণ্যের বিপুল চাহিদার কথা মাথায় রেখে ঢাকার অদূরে কামরাঙ্গীচরে গড়ে উঠেছে বেশ কিছু পুতুল তৈরির কারখানা। এমনই একটি কারখানা হলো মনির হোসেনের রুবামা টয়েস অ্যান্ড ব্যাগস। কয়েক বছর আগে তার স্ত্রীর মাধ্যমে পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে ঋণ নিয়ে চালু করে এ কারখানা। প্রথম দিকে তারা নিজেরাই কাজ করত। আমি এই ব্যবসা 7 বছর যাবত করি। প্রথম আমার একটা মেশিন ছিল, পরে পরিশ্রম করার পরে ওইখান থেকে ঋণ নিচ্ছি, মানবিক থেকে ঋণ নেওয়ার পরে আস্তে আস্তে আমার কারখানা বড় হয়েছে। আমি নিজে কারিগর নিচ্ছি, আমি নিজে প্রথম কাজ করছি, পরে আস্তে আস্তে কারিগর নিচ্ছি, মেশিন বাড়াইছি। এরকম করতে করতে এখন আমার আপাতত 10টা মেশিন। যেখান থেকে আমি লোন নিচ্ছিলাম সেখানে তো সপ্তাহে সপ্তাহে টাকা দেওয়া লাগে, কিন্তু আমার যদি মাসে সিস্টেম করে দিত বা এককালীন টাকা দিত যে 6 মাস পরে এই টাকাটা ফেরত দিতে হবে, তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। কারখানাটা আর একটু বড় করতে পারতাম, বা আমারও ছিল আরও 2টা কারিগর এখানে কাজ করতে পারতো, সবার সুযোগ সুবিধা আমি দেখতে পারতাম। তার কারখানায় তৈরি ব্যাগ চীন থেকে আমদানিকৃত ব্যাগের চেয়ে মানের দিক থেকে উন্নত ও দামে বেশ সস্তা হওয়ায় অল্প সময়ের মধ্যে বাজারে তাদের ব্যাগের চাহিদা বাড়তে থাকে। আর তাই পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে আবারও ঋণ নিয়ে কারখানা বড় করে ও বেশ কিছু লোক নিয়োগ করে। আমার এখানে বেতন হয়েছে 7,000 পাই। আমি এখানে মনে করেন মহাজন অনেক সুযোগ সুবিধা পাই দেখে আমি এখানে কাজ করতেছি 1 বছর ধরে। ওদের মহাজন ভালো, আমরা সপ্তাহে টাকা ক্লিয়ার পাই, এই জন্য আমরা এখানে কাজ করি। আমি এইখানে 2 বছর যাবত কাজ করি। অন্য কারখানায় কাজ করতাম, ওই কারখানার মহাজন আর কি ভালো না, ঠিক মতো টাকা দেয় না। আমার আব্বা আম্মা নেই, আমার তাই সমস্যা হয়, এই জন্য এই কারখানায় এসে কাজ করি। এই কারখানার মালিক সপ্তাহে সপ্তাহে ক্লিয়ার টাকা পরিশোধ করে দেয়, এই জন্য আমার সুবিধা হয়, এই জন্য এখানে কাজ করি। আমি 2 বছর যাবত এখানে পুতুল ব্যাগের কাজ করি, আরও আগে কারখানায় কাজ করছি। এখন এই টাকা দিয়ে আমি আমার সংসারও চালাইতেছি, কিছু কিছু জমাইতেছি। যদি অন্য কোথা থেকে আমি ঋণ টিন পাইতাম তাহলে আমি শখ ছিল আমার যে আমি নিজে একটা এরকম পুতুলের ব্যাগের কারখানা দিব। এদিকে মনির হোসেন বাজারে ব্যাগ সরবরাহ করতে গিয়ে দেখল কোট বা ব্লেজারের কভারেরও বেশ চাহিদা রয়েছে। তখন সে ভাবল এ কভার নিজেই সে তৈরি করতে পারবে, কিন্তু দরকার বাড়তি কিছু পুঁজি। আবারও সে তার স্ত্রী শায়লা আক্তার আখির মাধ্যমে পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে ঋণ নিয়ে ব্লেজারের কভার তৈরি করতে শুরু করে। তারা দুজন এ ব্যবসা সার্বক্ষণিক দেখাশোনা করে। বর্তমানে তাদের কারখানায় প্রায় 10 জন লোক পূর্ণকালীন কাজ করে জীবিকা নির্বাহ করছে। আমি দর্জির কাজ করি অনেক আগে থেকে, তো এই জায়গায় কাজ করতেছি 1 বছর হইব। তো আমি আর কি বেতন পাইতাছি, তো আমার ওই টাকা দিয়ে ভালোভাবে সুন্দরভাবে আমার দিনকাল যাচ্ছে ভালোই, আমার ওই টাকা দিয়ে সংসার চলে যায়। পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে আর্থিক সহায়তা করে তাদেরকে যেমন স্বাবলম্বী করেছে, তেমনি বেশ কিছু লোকের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আমার এই কামরাঙ্গীচর শাখায় প্রায় 114 জন উপকারভোগীর মাধ্যমে এই সহযোগিতা করেছি। এদের মধ্যে সর্বোচ্চ 4.5 লাখ টাকা পর্যন্ত আমরা দিয়েছি, যা সাপ্তাহিক কিস্তিতে আদায় করে থাকি আমরা। তো এখানে দেওয়ার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এখানে যদি আমরা বিনিয়োগ করি, এখানে বিপুল কর্মসংস্থানের সৃষ্টি হয়। তা আমরা যদি আরও উদ্যোক্তাকে আমরা যদি সহযোগিতা করতে পারি, তাহলে এলাকায় আরও ছোট ছোট ক্ষুদ্র শিল্প গড়ে উঠবে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং এলাকার জীবনমান উন্নয়ন ঘটবে।
সুধী দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম কামরাঙ্গীরচরের মনির হোসেন রুবামা টয়েস অ্যান্ড ব্যাগসের কারখানাটি, যেখানে 10 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। প্রথমেই আমি যে প্রশ্নটি করব জনাব আব্দুল মতিন, এই যে মনির হোসেনের কারখানাটা দেখলাম, সেখানে রুবামা টয়েস অ্যান্ড ব্যাগস, এরপরে যেটা দেখলাম মনির হোসেনই কোট কভার তৈরির একটি আলাদা কারখানা তৈরি করেছে এবং সেখানে বেশ কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আপনারা যে প্রতিষ্ঠানগুলো শুরু করেছিলেন, পিকেএসএফ এর সহযোগিতা পেয়েছেন, সহযোগী সংস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছেন, আপনাদের একটা আদর্শ ছিল, উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল। আপনাদের সেই লক্ষ্যের সাথে এই বর্তমান মনির হোসেনদের যে জীবনযাত্রা বা এই যে কাজকর্ম, সেটা কতটুকু সঙ্গতিপূর্ণ? আসলে এটা তো স্বপ্ন, সেই স্বপ্নটাই আমরা আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে। আমরা শুরু করেছিলাম ক্ষুদ্র ঋণ, সেখান থেকেই ঋণ আদান প্রদানের মাধ্যমে অনেকের মধ্যে স্বপ্ন জেগেছে আমিও তো পারি। এই যে আমিও তো পারি, সেই ভিত্তিতে তারা কাজটা করছে। আমরা গ্রামগঞ্জে কাজ করতে গিয়ে যেটা দেখেছি, সবচেয়ে বেশি বড় অভাব বাংলাদেশে হচ্ছে উদ্যোক্তার অভাব। কিন্তু উদ্যোক্তা তৈরি হতে কিন্তু অনেক সম্ভাবনা আছে। আমরা যে ফিল্মটা দেখলাম, এখানে একজন কর্মী সে বলছে আমিও যদি এরকম একটা ঋণ পেতাম তাহলে কিন্তু আমিও তৈরি করতে পারতাম। এই যে সম্ভাবনাটা, এই যে স্বপ্নটা, এটাই পিকেএসএফ এর যে তহবিল নিয়ে আমরা যেটা করি, ওই প্রতিটি কর্মের সেটা আমরা স্বপ্নকে বাস্তবায়নে সহায়তা করি। আস্তে আস্তে সেই সুপ্ত অভিপ্রায়কে আপনারা জাগ্রত করছেন। ধন্যবাদ আপনাকে। আমরা যে প্রতিবেদন দেখলাম, যে আমরা কি বলবো যে মনির হোসেন একজন সফল উদ্যোক্তা? অবশ্যই বলবো। সে নিজেকে একটা স্থান থেকে আরেকটা স্থানে নিয়ে গেছে এবং তার যে ব্যবস্থা করছে অনেকে, এবং সে যে কোথায় গিয়ে পৌঁছাবে সেটা আমরা আজ বলতে পারছি না, কিন্তু সম্ভাবনা অনেক সম্ভাবনা রয়েছে। আপনারা যে অর্থায়নকারী প্রতিষ্ঠান হিসাবে আপনারা কতটুকু প্রস্তুত? আমরা প্রস্তুত, শুধু নিশ্চিত করতে হবে যেন আমরা এই জিনিসটা যখন আমরা প্রয়োগ করব, আমাদের রিটার্নটা যেন সময়োচিত আসে। কারণ আমরা যে ক্ষুদ্র ঋণটা দিয়ে আমরা একটা খুব দৃঢ় ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এটাকে সফলভাবে চালাই, তো ওটার একটা অন্য ধরনের ঝুঁকি আছে। কিন্তু যদি তার ইয়েটা ভালো হয়, ফলাফলটা ভালো হয়, সেই ঝুঁকি নিতে আমরা প্রস্তুত। যে অর্থায়নের সাথে সাথে ঝুঁকির পরিমাণটাও আপনাদের নিরূপণ করতে হয়। কিন্তু যে ব্যক্তির সাথে আপনারা কাজ করছেন, দীর্ঘ সময় যাবত তাদের সাথে কাজ করছেন, সেটা কি ঝুঁকিটাকে আপনাকে কমিয়ে দিচ্ছে না? আমরা যেহেতু নগর ক্ষুদ্র ঋণ দেই, একটা ধারণা যে নগরের লোক ভাসমান, কিন্তু আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে অত তারা ভেসে বেড়ায় না, তারা এক একটা জায়গায় স্থিতি, তাদের ঠিকানা রয়েছে। কাছাকাছি জায়গায় হয়তো একটু ভালো বাড়িতে তারা চলে যায়, কিন্তু এলাকাটা ছাড়ে না, কারণ ব্যবসাটা ওই এলাকায় করছে, ওখানেই তাদের গুডউইলটা আছে। এবং আমি দেখি যে ঝুঁকি থাকলেও সম্পর্কের ভিত্তিতে ঝুঁকি নিরসন করা যায়। কিছু আমাদের নিজেদেরই কিছু মাপকাঠি আছে যা দিয়ে আমরা ঝুঁকিটাকে নিরূপণ করি। মতিন ভাই কি যোগ করতে চাচ্ছেন কিছু? আমরা এই ঋণটাকে 10 লক্ষ টাকায় উন্নীত করেছি, 10 জনকে দিয়েছি, আরো 20 জন তারা চেয়ে বসে আছে। কাজেই এই ঋণের সিলিংটা অনেক বেড়ে গেছে আমাদের ক্ষেত্রে। যে জিনিস এলাকা টু এলাকা এবং কার্যক্রমের উপর নির্ভর করে অনেকটা, এবং অনেক ক্ষেত্রে সংগঠন কতটা আপনি যে কথা বলছেন প্রস্তুত এটা করতে। প্রথমে যেটা আমাদের লক্ষ্য ছিল যে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, মূলধন ব্যবহার করার বিষয়টা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই মানুষগুলো এখন জানছে, শিখছে, বুঝছে কি করে মূলধন পাওয়া যায় এবং সেই মূলধনের সর্বোচ্চ ব্যবহার করা যায়, এবং এর মাধ্যমে সে একটা উদ্যোক্তা হচ্ছে, সে এখানে একটা বাজার তৈরি করছে, সে নতুন দক্ষতা নিয়ে আসছে, নতুন কৌশল নিয়ে আসছে। ধন্যবাদ আব্দুল মতিন আপনাকে। আমরা একটি বিরতিতে যেতে হচ্ছে। শুধু দর্শক মণ্ডলী আমাদের সাথে থাকবেন, বিরতির পরে আবার দেখা হবে। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা বিরতির
পূর্বে আলোচনা করছিলাম যে উদ্যোক্তাদের পরিবেশ সম্পর্কে। আমি জনাব রুকসানা খান আপনার কাছে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে সফল উদ্যোক্তা হতে বাধাগুলো কি কি? উদ্যোগটা যখন সে নেয় তখন একটা পরিবেশ থাকে, তারপর যখন সে ব্যবসাটাকে কিছুটা আয়ত্ত করে ফেলে তখন তার অনেক ধরনের সহায়ক শক্তির উপর নির্ভর করতে হয় এবং সমস্যাও আসে। যেমন তার কারখানাটা বড় হচ্ছে, যে স্থানে শুরু করেছিল ছোট কার্যক্রম সেটাকে বৃদ্ধি করতে ওইটুকুন জায়গা আছে কিনা, আর সবাই কারখানায় বিদ্যুতের একটা প্রয়োজন থাকে। এই যে আমরা মনির হোসেনের কারখানা যেটা দেখলাম, সেখানে অনেক শ্রমিক দেখলাম, এদের কি কোনো প্রশিক্ষণের ব্যবস্থা কি করে থাকেন আপনারা? চাহিদাটা আমরা দেখছি, কিন্তু আমরা এখনো কোনো প্রশিক্ষণের বন্দোবস্ত করিনি। মতিন ভাই, আপনারাও কি তাই? এরা প্রত্যেকেই এন্টারপ্রেনারশিপটা শেখে লার্নিং বাই ডুইং। এরা প্রথমে করে কি, লাইক অন দি জব ট্রেনিং, লার্নিং বাই ডুইং, এইরকম যে এদেরকে অ্যাপ্রেন্টিস হিসেবে নেয় ওরা প্রথমে। আচ্ছা, যে কর্মী আজকে 7,000 টাকা পাচ্ছে আমাদের এই আলোচ্য প্রতিবেদনে, সে কি একদিন একজন সফল উদ্যোক্তা রূপান্তর হবে? অবশ্যই, ওই যে সে তো এক্সপ্রেসই করল, কিন্তু তার জন্য তাকে একটা এনভায়রনমেন্ট, তো সে ওইভাবে শিখে তারপরে সে যখন নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস সে তৈরি করে। আমাদের দেশে যেটা আমরা পারি না, যেটা সরকারকে এবং আমাদের সবাইকে মিলে করতে হবে, এদেরকে প্রশিক্ষিত করতে হবে। আমাদের যত ড্রাইভার আছে এরা কিন্তু সবাই স্বশিক্ষায় শিক্ষিত। আমাদের যত এই যে গার্মেন্টস কর্মী আছে, এদের কারোর কিন্তু প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। এবং আমি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে রুবামা টয়েস অ্যান্ড ব্যাগস এর যে কারখানাটা দেখলাম, এটা শুধু এটার মধ্যে সীমাবদ্ধ না, এটার বাইরে আরো অনেক লোক জড়িত এটার সাথে। ব্যাকওয়ার্ড লিংকেজ, ফরওয়ার্ড লিংকেজ, সেখানে ওরা এত কিছু বোঝে না, ওরা ওদের জাস্ট মেধা শক্তি দিয়ে এগিয়ে যায়, কিন্তু ওর ব্যবসায় যে কি ঝুঁকি আছে সেটা দেখার সময় নাই তার। কিন্তু দেখতে হবে, যদি হঠাৎ করে একটা কিছু হয় ব্যবসাটা কিন্তু হুমকির মধ্যে পড়ে যাবে। এইগুলো একটা আছে যে স্থানের ব্যাপার, তারপরে যদি পরিবেশ নষ্ট হয়, তাদের কোনো পরিবেশের একটা বিষয় আছে, এবং স্ট্যান্ডার্ড মান, জিনিসের কোয়ালিটি, পণ্যের মান মাত্রাটা, সেটাও তো খুব একটা স্পর্শকাতর বিষয়। এই জিনিসগুলো কিন্তু এনারা এখনো আয়ত্ত আনতে পারেন নাই। সরকারের নীতির কি কোনো কন্ট্রিবিউশন এখানে আছে কিনা? উন্নয়নের সকল কাজে সরকার হচ্ছে মুখ্য ভূমিকা, সে রেগুলেট করবে। এখন এই যে উদ্যোক্তাগুলো বেরিয়ে এসছে, তারা পণ্য তৈরি করছে, তারা যেটা এখনো আমরা পারিনি তাদেরকে আন্তর্জাতিক মানের বা অন্য দেশের সঙ্গে তাকে কম্পিট করার মতো এখনো সেই পর্যায়ে নেয়নি। তবে তাকে এই চিন্তাটা ঢোকাতে হবে, তুমি যাই করো এটা মানসম্মান হতে হবে, একটা মানসম্মান, এবং বিশ্বের সঙ্গে। যেমন বাংলাদেশের কৃষককে ভাবাতে হবে যে তোমার প্রতিযোগী থাইল্যান্ডের কৃষক, ইন্ডিয়ার কৃষক, ভিয়েতনামের কৃষক, এবং তারা করছে, ভাবছে, নাহলে তো সেই মার্কেটে সেটাই বলছি। তো এইটা এক সরকারকে যেটা করতে হবে যে আমি চট করেই ওরকম খুলতে দেব না যে যা খুশি তাই ঢুকবে। আমার দেশের উৎপাদনকে আগে প্রথমে দিতে হবে, মূল্য দিতে হবে, স্বীকৃতি দিতে হবে, তাহলেই তৈরি হবে। আমি এই প্রসঙ্গে আপনাকে আরো জিজ্ঞেস করবো যে মানে এই বিষয়ে কি আসলে কোনো গবেষণা বা তথ্যের একটা ভান্ডার প্রয়োজন রয়েছে কিনা? অবশ্যই ভাই, এছাড়া তো হয়তো ওরা করছে যে দেখছে বাজারে এটা চাহিদা, আমি নিয়ে গেলাম, কিন্তু যদি না হয়, কাজী তথ্যের দরকার, তাকে বিশ্লেষণমুখী করা দরকার, স্টোরেজের বিষয় আছে, মার্কেটিং এর বিষয় আছে, মূলধনের এই বিষয়টাকে তাকে সাহায্য করার জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই, যারা ক্ষুদ্র উদ্যোক্তা বা উদ্যোক্তা যাদের, তাদেরকে তো এখন আমরা প্রশিক্ষণ দিই, তাদেরকে তো জিনিসটা বোঝাই যে আপনাকে কিন্তু একটা বই লিখে রাখতে হবে, হিসাব লিখে রাখতে হবে। এখন আর মাথায় হিসাব যথেষ্ট না, থাকবে না, ওর হার্ড ডিস্ক সেটা, কিন্তু তার যে বিনিয়োগের পরিমাণ 30 লক্ষ 25 লক্ষ, সেখানে শুধু মাথা দিয়ে হবে না, সেই জন্য তাকে এখন লিখতে হচ্ছে। তাকে যেমন এখন সে র মেটেরিয়ালস কোথা থেকে পাবে, এবং পুরো বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিসটাকে আওতায় নিয়ে আসতে হবে। এটা আমরা নিয়ে এসেছি, এটা আমরা করছি, এবং এর জন্য প্রশিক্ষিত এবং ইউনিভার্সিটিতে ধরেন বিজনেসে লেখাপড়া করেছে, ওদেরকে এখন আমরা নিয়ে যাচ্ছি, তুমি এদের সঙ্গে দেখো। এবং তারা বলছে ওরা আমাদের চেয়ে ভালো জানে, বেশি জানে, কিন্তু প্রপার রেকর্ডিং নেই, আচ্ছা ওকে দিয়ে আমরা সেই কাজটা করাচ্ছি। এবং আমরা কি বলতে পারি যে আপনাদের প্রতিষ্ঠানের আওতায় যে ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে, তাদের
সকল মানে তারা ঠিক ভাবে এই তথ্যগুলো সংরক্ষণ করছে হ্যাঁ। তাদের স্ব এখন আপনি কার্যক্রমের? আপনি গেলে দেখবেন ওরা এখন আগের চেয়ে বেশি সংগঠিত, ওরা আগের চেয়ে বেশি তথ্য লিপিবদ্ধ করে। আপনাদের মাধ্যমে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন এই পর্যন্ত 11,000 কোটি টাকা এই ক্ষুদ্র উদ্যোগে বিনিয়োগ করেছে। আপনাদের যে প্রতিষ্ঠানের এই কর্মসূচি, সেখানে কি কোনো অসফল উদাহরণ, যেমন আমরা কি সব উদ্যোক্তাই সফল হয়েছে এটা কি বলবো না, আচ্ছা অসফল যদি হতো- অসফল আছে, আচ্ছা অনেক অসফল আছে, কিন্তু তারা আবার যে সফল হয়েছে তাকে দেখে আবার উৎসাহিত হচ্ছে, সাহস পাচ্ছে। আমরা আবার তাকে পাশে দিয়ে দাঁড়িয়েছি। যেমন বলছে আমাদের স্থানীয় ভাষা, আমি ধামরাই ভাষায় কথাটা বলতে চাই, যে আমাদের ওখানে একটা কথা আছে যে এই খ্যাপ হারাইছি, জনম তো হারাই নাই। আচ্ছা, এই যে সাহসের একটা কথাটা, ছোট- অর্থাৎ আপনি কি একবার আমি বলেছিলেন? ফেল করেছি, একটা ছোট সুযোগ মানে হ্যাঁ, হারিয়ে হারালাম। গেছে, কিন্তু সামনে আরো আছে। একটা আমি- ছোট ট্রিপ আমি হারিয়ে ফেলেছি, ছোট যুদ্ধ হেরেছে, বড় যুদ্ধ বড় যদি যেন কারণ আমার প্রস্তুতি নেই জীবন আর তো কি। আছে, ইট ইজ অনাগত। কাজী সেবা এবং নারী যে আপনার প্রতিষ্ঠান সেবা ও নারী কল্যাণ কেন্দ্র, এই প্রতিষ্ঠানের তো অনেকগুলো কার্যক্রম রয়েছে, হ্যাঁ, সেখানে এই ক্ষুদ্র উদ্যোগ কর্মসূচির অবস্থানটা কোথায়? আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা এখন পর্যন্ত 30% আমরা যেতে পারিনি। আমাদের এবছর আচ্ছা। টার্গেট হলো 30%। আচ্ছা, আচ্ছা। আমাদের এখনো সংখ্যা অনেক কম, মাত্র 9 কোটি টাকা আমরা বিতরণ করেছি। আচ্ছা, মতিন ভাই সজাগের কি অবস্থা? সজাগ এখন সজাগ 4টা মানে খাতে আমরা কাজ করি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড লার্জেস্ট। এখন 37 কোটি টাকা আমাদের এই ক্ষুদ্র উদ্যোগে আছে। আমাদের প্রথম হচ্ছে গবাদি পশুতে, আচ্ছা, এটা প্রায় 47 কোটি টাকা, এটাই 37 কোটি টাকা, এবং কৃষিতে আমাদের প্রায় 22 কোটি। মানে এই মুহূর্তে বিনিয়োগ রয়েছে জি। আর কি। আর কিন্তু RMC তে কিন্তু টোটাল যদি আপনার ডিসবার্সমেন্ট বা সহায়তার পরিমাণ বলেন তাহলে এটা আরো অনেক বেশি, হ্যাঁ, এটা অনেক আরো বেশি, অনেক বেশি। অনেক বেশি। পিকেএসএফ বরাবরই উপকারভোগীদের স্বাস্থ্যের বিষয়টাকে গুরুত্ব দেয়। এই যে আমরা প্রতিবেদনে দেখলাম যে মনির হোসেন, তার স্ত্রী আখি বোধ হয়, তাই না, এরা হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা এবং শ্রমিক রয়েছে। এখানে দুইটা বিষয়, যে প্রথমত ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে তারা স্বাস্থ্যের প্রতি কতটুকু সচেতন, অন্যদিকে এখানে যারা শ্রমিক রয়েছে তারাই বা ওই পরিবেশটা কি স্বাস্থ্য সম্মত কিনা, এটা কিভাবে দেখবেন? এটা আমাদের দেখা একান্ত দরকার। আমি যেমন পল্লী এলাকায় কাজ করি, কিন্তু শহর এলাকার স্বাস্থ্য যতটা ক্ষতিকারক, আসলে পল্লী এলাকা এখনো অতটা না, ভালো অতটা আছে। না। তবে স্বাস্থ্য, ওর তো সম্পদটাই স্বাস্থ্য, কাজে শ্রমিকের স্বাস্থ্যটাই যদি আমি না দেখলাম তাহলে তো আমি আসলে এগুতে পারবো না, টেকসই আমার উদ্যোগটা টেকসই হবে না। সেই জন্যই অবশ্যই শ্রমিকের স্বাস্থ্য এবং শিক্ষা, এই দুটা ছাড়া আগানো যাবে না। সেই জন্য আমরা বলি যে এই দুটা হচ্ছে আপনার সকল কিছুর ভিত্তি। এই কাজগুলো কি গ্রামে করা সম্ভব নয়? হ্যাঁ, সম্ভব। তবে এখানে যেহেতু গ্রামে অনেকগুলো ফ্যাসিলিটিস অ্যাভেলেবল না, যেমন ধরুন আমি বলবো এই বিদ্যুতের কথাই, ও যদি একবার যায় কখন আসবে এটা কেউ বলতে পারে না। কিন্তু যদি কর্মসংস্থানের দিকে চিন্তা করেন তাহলে গ্রামে এটা বেশি দরকার ছিল বোধহয়। অবশ্যই। তবে গ্রামে যদি আপনি বিদ্যুৎটাকে শহরের মতো রাখতে পারেন, মানুষ শহরে আসবে না, যেটা আমাদের শুধু একমাত্র বিদ্যুৎটাই। কারণ বিদ্যুৎ হলে পরে সে ওইখানে, যেমন এগ্রো বেসড, এখন তো আমাদের প্রায় 70% এখনো তো মানুষ গ্রাম অঞ্চলে কৃষির উপর, তাহলে সে এই যে এগ্রো বেসড যে ইন্ডাস্ট্রিগুলো ওখানে তৈরি হবে। এই যে ক্ষুদ্র উদ্যোক্তা যারা রয়েছে সামাজিকভাবে কতটুকু অগ্রসর তারা হয়েছে, এটা কি আসলে আপনারা পরিমাপ করেন কিনা? যে গ্রামের মহিলা সমিতি শক্তিশালী, সেই গ্রামে মহিলার উপস্থিতি ছাড়া এখন বিচার করা যায় না। গ্রামে এখন মসজিদ কমিটিতে তাদের অবস্থান পাকাপোক্ত। মহিলাদের না, মহিলা পুরুষদের। তারপরে ধরেন যে সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে, কবরস্থান কমিটি বলেন, তারপরে দেন শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, এটা কাদের কথা বলছেন? আমাদের উপকারভোগীদের কথা বলছেন। আমাদের আগে যাদের আগে তাদেরকে কোনো কেউ জিজ্ঞেসই করতো না, এখন বলে ওই অমুকে বিচারে আসবে কিনা, এবং সে নারীকেও বলে। তার মানে সামাজিক ভাবে তারা অগ্রসরমান, এটাই আপনি প্রমাণ করতে চাচ্ছেন। অবশ্যই, এবং তারা যে কোনো জায়গায় গেলে আপনার প্রতিষ্ঠানে সবচেয়ে লক্ষণীয় যারাই ক্ষুদ্র উদ্যোগী হয়েছে এবং ফ্যামিলির বা পরিবারের অর্থায়নে তারা একটা ভূমিকা রাখতে পেরেছে, তারা কিছু কিছু সিদ্ধান্ত তখন নিজের হাতে নিয়ে নিচ্ছে।
প্রথমটাই হলো শিশুদের শিক্ষা, এবং কন্যা শিশু পুত্র দুজনকে সমান শিক্ষা দেওয়া, তার সঙ্গে সঙ্গে তাদের পুষ্টির দিকটা দেখা, অসুখ বিসুখে দ্রুত চিকিৎসার সুযোগটা যেন তারা নিজেরাই সেটা বন্দোবস্ত করে নেয়। আমরা কিছু লিঙ্কেজ তৈরি করে দেই যাতে তারা সেই সহায়তাটা পায় কিছু হেলথ কার্ডের মাধ্যমে। বিশেষ করে নারীর অধিকার, তাদের কণ্ঠস্বরটা তাদের পরিবারে যেন ঠিক মতন স্থাপিত হয়, সেটাকে এস্টাবলিশ করা, সেখান থেকে তো ক্ষমতায়নটা শুরু হয়। মতিউর ভাই, ক্ষমতায়ন সম্পর্কে কিছু বলবেন? অবশ্যই। আজকে আমি যখন গ্রামে দেখি প্রত্যেকটা হাই স্কুলে ভাই এখন মেয়ে এবং ছেলের সংখ্যা সমান, আর ক্লাস অ্যাটেন্ডেন্সে মেয়েরা বেশি। তো যেখানে মেয়েরা এইভাবে শিক্ষায় আগে আসছে, সেই জাতিকে ঠেকাবে কে? এটা আমি প্রতিনিয়ত প্রশ্ন করি। কেউ পারবে না, হয়তো একটু দেরি হতে পারে। সুতরাং আপনি একটি সমৃদ্ধ বাংলাদেশের অবশ্যই স্বপ্ন দেখছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে আমাদের স্টুডিওতে এসে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। শুধু দর্শক মণ্ডলী, আমরা ক্ষমতায়নের কথা বলছিলাম। এদেশের প্রায় অর্ধেক জনগণের মধ্যে অর্ধেক হচ্ছে নারী, এবং তাদেরকে ক্ষমতায়িত করার লক্ষ্যে আমাদের এই সহযোগী সংস্থাগুলো কাজ করে যাচ্ছে, এবং এদের প্রকৃত ক্ষমতায়নের মধ্যেই সমৃদ্ধ বাংলাদেশ রয়েছে, এবং ভবিষ্যতে তারা তাদের এই কার্যক্রমগুলো অব্যাহত রাখবে। সে কামনায় আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ।